বিধিসম্মত সতর্কীকরণ: ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। শব্দগল্পে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন নীলিমা মুখোপাধ্যায়ের লেখা একটি রহস্য গল্প, হারানো কথাটা। গল্পটি আমরা নিয়েছি শ্রী অনিশ দেব সম্পাদিত রহস্য রোমাঞ্চ গোয়েন্দা পত্রিকা সেরা 100 গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং মিস্টার চৌধুরীর ভূমিকায় তন্ময়, মিস্টার মেহতার ভূমিকায় অভিষেক, পোস্টার ডিজাইনিং এবং আবহ সঙ্গীতে ইরাবান, গল্প উপস্থাপনায় আমি অরিত্র। শুরু হচ্ছে আজকের গল্প, হারানো কথাটা। ব্যবস্থা যা হয়েছে এর মধ্যে কোথাও কোনো ত্রুটি নেই। এখন একটা জিনিসের শুধু দরকার, সেটা হচ্ছে শক্ত নার্ভ। আর নার্ভ মিস্টার চৌধুরীর যথেষ্ট শক্ত। ভারতের অন্যতম বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান মেহতা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিনি সুদক্ষ জেনারেল ম্যানেজার। নিজের নার্ভের উপর সেটুকু বিশ্বাস তার আছে। শুধু একটা জায়গায় চৌধুরীর একটু ভয় ছিল, কিন্তু ঘরে ঢুকতে না ঢুকতেই প্রাইভেট সেক্রেটারি নটরাজ যা বলল তাতে সেই ভয়টাও কেটে গেল। নটরাজ বলল, এমডি আপনাকে ফোন করেছিলেন স্যার, আপনি আসবার একটু আগেই। যেন কিছুই জানেন না এইভাবেই চৌধুরী জিজ্ঞাসা করলেন, কে? ম্যানেজিং ডিরেক্টর, মানে মিস্টার মেহতা নিজে? হ্যাঁ স্যার, বললেন 2টোর পর থেকে তিনি থাকবেন, আপনি যেন সময় মতো তার সঙ্গে একবার দেখা করেন, কিন্তু বোর্ড মিটিংয়ের আগেই স্যার। আরে আপনি ঠিক বলছেন তো? মানে মিস্টার মেহতা নিজে ফোন করেছিলেন? বারে, মিস্টার মেহতার গলা আমি চিনি না স্যার, প্রায় তো তার সঙ্গে আমার ফোনে কথা হয়। আর তাছাড়া তার গলার স্বর কি ভোলবার মতন? তা বটে। একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে মিস্টার চৌধুরী নিজের জায়গায় গিয়ে বসলেন। তার এই প্রাইভেট সেক্রেটারিকে প্রায়ই ফোনে কথাবার্তা বলতে হয় ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মেহতার সঙ্গে। আর সে যখন মিস্টার চৌধুরীর গলার স্বরকে মিস্টার মেহতার গলা বলে ভুল করতে পারে, তখন আর ভাবনা কি? অফিসের বাকি লোকজনকে ধোঁকা দেওয়া সে তো খুব সহজ ব্যাপার। বোর্ড মিটিংয়ের ঘরে ফোন করাই সব থেকে ভালো। ততক্ষণে ডিরেক্টরদের অনেকে এসে হাজির হবে, আর তাদেরকে ধোঁকা দেওয়া তো আরও সহজ। কলেজে একসময় ভালো অভিনেতা বলে নাম ছিল। গলার স্বর নকল করার দক্ষতা এইবার কাজে লাগবে। বিপদের বেড়াজাল থেকে বেরিয়ে আসার যে প্ল্যানটি মিস্টার চৌধুরী ছকে রেখেছেন, তার মধ্যে এটি হলো সব থেকে শক্ত ধাপ। আর বাদ বাকি সব তো তুচ্ছ খুঁটিনাটি ব্যাপার। আপনা থেকেই যন্ত্রের মতো ঘটবে। খুন ব্যাপারটা আসলে খুবই সহজ, আর নিজের গায়ে আঁচড়টি না লাগিয়ে নিরাপদে পার পেয়ে যাওয়াটা হচ্ছে আসল ব্যাপার। একটু হিসেব করে চলতে জানলে সেটাও খুব শক্ত নয়, অন্তত এক্ষেত্রে। হিসেব পাকা, বন্দোবস্ত নিখুঁত। মিস্টার চৌধুরীর প্ল্যানটি সত্যিই ভালো। 1000 রকম হিসেব করে তিনি দেখেছেন, কোনো দিক থেকেই কোনো ত্রুটি নেই। সমস্ত সম্ভাবনাগুলোকে বিচার করে দেখা হয়েছে, কোনো ফাঁক নেই। সত্যি কথা বলতে কি, লোকে ধরা পড়ে বুদ্ধির দোষে আর হিসেবের গলদে। চৌধুরীর হিসেবে আজ পর্যন্ত কোনোদিন কোনো গলদ বেরোয়নি, আজও বেরোবে না। গরিবের ছেলে তিনি। সামান্য অবস্থা থেকে ধাপে ধাপে এগোতে এগোতে আজ তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার। কিসের জোরে? শুধু বুদ্ধি, হিসেব আর শক্ত নার্ভ। আর ভয় পেলেই বা চলবে কেন?
আর তাছাড়া অন্য উপায়ও তো কিছু নেই। এতগুলো টাকা এখন তিনি জোগাড় করবেনই বা কোথা থেকে? অথচ 2 দিন বাদেই ডিসেম্বরের অডিট শুরু হবে, আর তার আগে যা হোক একটা ব্যবস্থা তাকে করতেই হবে। আর এখন ব্যবস্থা বলতে এই একটি, উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়া। গত 8 মাস বোম্বাইয়ের ফাটকা বাজারে বেনামিতে জুয়া খেলে তিনি কোম্পানির প্রায় 11 লাখ টাকা উড়িয়ে দিয়েছেন। কাজটা অবশ্য ঠিক হয়নি, কিন্তু শেয়ার বাজার যে এমন একটা ডিগবাজি খাবে তা কে জানত? সে যাই হোক, অ্যাকাউন্টসের মারপ্যাচে এই চুরিটা তিনি এতদিন বেশ কৌশলে ঢেকে রেখেছিলেন, কিন্তু আর বোধহয় পারা গেল না। অডিট শুরু হতে আর মোটে 2 সপ্তাহ বাকি, আর বাঁচার এখন একটাই পথ। এক ঢিলে 2 পাখি। মাথার উপর অন্য আর কেউ থাকবে না। মেহতাকে বাদ দিলে আর বাকি যেসব ডিরেক্টর আছেন তাদের মধ্যে এমন মূঢ়ত কারণ নেই যে চৌধুরীকে রুখতে পারে। মিস্টার মেহতা অবশ্য সাংঘাতিক ধূর্ত, যাকে বলে বাস্তু ঘুঘু। পরিকল্পনাটা একটু গোড়া থেকে হিসেব করে দেখা যাক। কোথাও কোনো খুঁত রয়ে গেছে কিনা সেটা দেখা দরকার। প্রথম কথা হচ্ছে মেহতার ঘরে ঢুকবার বা বেরোবার সময় কারো নজরে না পড়ে যাওয়া। সেটা এমন কিছু শক্ত নয়, লম্বা করিডর, তার ডান দিকটা সবসময় বন্ধই থাকে, আর বাঁ দিকটা লন, তারপরে দেওয়াল, আর তারপরে রাস্তা। ওদিক থেকে দোতলার ব্যাপার কিছুই দেখা যায় না, আর কেউ দেখবারও থাকবে না। যেতে 15 সেকেন্ড, আসতে 15 সেকেন্ড। মিস্টার চৌধুরী ঘড়ি ধরে হেঁটে দেখেছেন, 20 পা, বড়জোর 30 পা, নট মোর দেন 30 পেসেস। 30 পা বলতে গিয়ে কি একটা খারাপ কথা যেন মনে পড়ল। ফ্রম দ্য কন্ডেমড সেল টু দ্য স্ক্যাফোল্ড ওয়াজ নট মোর দেন 30 পেসেস। সেই কবেকার কলেজে পড়া একটা ইংরেজি কবিতার লাইন। ফাঁসির সেল থেকে ফাঁসির মঞ্চ মোটে 30 পায়ের পথ। আচ্ছা ঝকমারি, আরে এই কি এই সব কথা ভাববার সময়? আরে এইসব এলোমেলো ভাবনা মনকে দুর্বল করে দেয়। তবে চৌধুরীর মন অবশ্য এত সহজে দুর্বল হওয়ার মতো নয়। চৌধুরী হচ্ছেন হিসেবি লোক, পাকা পোক্ত লোক, যাকে বলে ধুরন্ধর বিজনেসম্যান। আচ্ছা, তাহলে মেহতার কামরায় ঢোকা গেল, এই পর্যন্ত তো পাকা। কিন্তু নটরাজ? চৌধুরীকে নিজের ঘর থেকে বাইরে কাটাতে হচ্ছে মোট 4.5 মিনিট। এই সময়টুকু নটরাজকেও সরিয়ে রাখতে হবে, অন্তত মিনিট 5-6। তার ব্যবস্থাও অবশ্য মিস্টার চৌধুরী আগে থেকেই করে রেখেছেন। বেশ কিছুদিন থেকে তিনি নটরাজকে একবার করে রোজ নিয়মিত বোর্ডরুমে পাঠাচ্ছেন ফাইলপত্র খুঁজে আনতে। কাজেই নটরাজকে বোর্ডরুমে পাঠালে সন্দেহ করবার কিছুই থাকবে না। 5 মিনিট নটরাজ অনুপস্থিত থাকবে। তাকে রেকর্ড রুমে যেতে হবে ম্যানেজিং ডিরেক্টরের করিডোরের উল্টো দিকের বারান্দা দিয়ে। চৌধুরীর দরজায় এনগেজড বোর্ডটা ঝুলিয়ে দিয়ে যাবে। কাজেই সেই সময়টা কেউ উকি মারবে না। ঠিক 15 সেকেন্ডের মধ্যে চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের ঘরের দরজায় হাজির হবে। কাছে পিঠে কেউ থাকবে না, অন্তত না থাকাই স্বাভাবিক। তবু যদি থাকে, হিসেব করে রাখা তো ভালোই। যদি থাকে, কাজটা তাহলে আর একদিনের জন্য স্থগিত রাখতে হবে। গোটা কার্যক্রমটা আগাগোড়া প্ল্যান করে ছকে রাখো। ভবিষ্যতের প্রত্যেকটি ধাপ কল্পনায় চোখের সামনে দেখে নাও। ব্যাস, বাকিটা জলের মতো সহজ। ধরা যাক সব ঠিক আছে, ঘরে ঢোকা গেল। দরজাটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে, ভুল হলে চলবে না।
তারপর এই সপ্তাহের প্রোডাকশন চার্টটা দেখবেন স্যার। দৈবাত যদি এমন হয় যে মিস্টার মেহতা সঙ্গে সঙ্গে প্রোডাকশনের চার্টটা দেখতে নিলেন না, একটু দেরি করলেন, না, সে সম্ভাবনা নেই। চার্ট দেখার জন্য বুড়ো যেরকম উতলা হয়ে বসে থাকে, তবু দৈবের কথা তো কিছু বলা যায় না। আর সাবধানেরও মার নেই। স্থগিত রাখো, স্থগিত রাখো, আর একদিন হবে। আচ্ছা, ধরা যাক এ পর্যন্ত ঠিক আছে। ঘরে ঢোকা মাত্রই মিস্টার মেহতা চার্টটি দেখতে চাইলেন। চার্টটি হাতে নিয়েই ডান দিকে দেরাজটি টেনে খুললেন। সেখানে আগের সপ্তাহের চার্টগুলো থরে থরে সাজানো থাকে। আগের সপ্তাহের সঙ্গে এ সপ্তাহের চার্টটি যথারীতি মিলিয়ে দেখতে লাগলেন। এমডি চেয়ারে বসা, শরীরটা টেবিলের ওপর ঝুঁকে পড়েছে, দৃষ্টি চার্টে নিবদ্ধ। ঠিক পেছনে একটু ডান দিক ঘেঁষে চৌধুরী দাঁড়ানো, হাতের খুব কাছে খোলা ড্রয়ার, আর এই ড্রয়ারের ফাইলের তলায় রয়েছে এমডির গুলি ভরা রিভলভার। গত ধর্মঘটের পর থেকে গুলি ভরা রিভলভারটা এমডি এখানেই রাখেন। শ্রমিকদের মতিগতি তো আর ভালো নয়। তারপর তারপর মোটে 1 সেকেন্ড। চৌধুরীর ডান হাতে দস্তানা পরা থাকবে। রিভলভারের নিজের আঙুলের ছাপ থাকলে কিন্তু চলবে না। কিন্তু দস্তানা দেখে মিস্টার মেহতা যদি প্রশ্ন করে বসেন, তাহলে জবাব হবে ডান হাতের একটা আঙুল একটু ছেঁচে গেছে। দস্তানা পড়লে ব্যান্ডেজটা ঠিক থাকে। এই পর্যন্ত তো বেশ হলো। এইবারে টেলিফোন। ম্যানেজিং ডিরেক্টরের কল। জবাব সঙ্গে সঙ্গেই আসবে। শুনে অন্তত মিনিট খানেক তো সবাই স্তম্ভিত হয়েই থাকবে। তারপর শুরু হবে হাঁকডাক, ছুটোছুটি। বোর্ডরুম থেকে অফিস ঘরে আসতে অন্তত 1.5 মিনিট সময় লাগে, খুব জোরে ছুটে এলেও। সেখান থেকে ছুটে মিস্টার চৌধুরীর কামরা পর্যন্ত আসতে আরও 16 সেকেন্ড, মোট 106 সেকেন্ড। ফোন সেরে নিজের ঘরে ফিরে আসতে 15 সেকেন্ড। তাহলে ঘরে এসেও 91 সেকেন্ড সময় হাতে থাকছে, অর্থাৎ 1.5 মিনিটের সেফটি লাইন। যথেষ্ট সময়, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আর কিছু, কোনো পয়েন্ট বাদ রইল কি? করিডোরে অথবা এমডির ঘরে যদি কিছু পড়ে টরে থাকে, থাকলেই বাকি, সন্দেহ করবার তো কিছু নেই। দিনের মধ্যে অনেকবারই চৌধুরীকে করিডোরে অথবা এমডির ঘরে যেতে হচ্ছে। অনায়াসে কিছু একটা পড়ে থাকতেই পারে। নিজের ঘরে ফিরে এসে মিস্টার চৌধুরী একেবারে ফাইলপত্তরে ডুবে যাবেন। পায়োনিয়ারের টেন্ডারটা খোলা থাকবে সামনে। সকলে ব্যস্ত সমস্তভাবে তার ঘরে ঢুকবে, আর গোলমালে মিস্টার চৌধুরীর ধ্যান ভেঙে যাবে। ঈষৎ বিরক্তির সঙ্গে চড়া গলায় তিনি ধমকে উঠবেন, আরে হয়েছেটা কি বলো তো? কি আগুন লেগেছে না ডাকাত পড়েছে? এত শোরগোল কিসের? তারপর যা ঘটার আপনা থেকেই ঘটে চলবে। আসল কাজটা তো তখন সমাধা হয়ে গেছে। অডিটে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মিস্টার চৌধুরীর ওপরে একটুও দোষ পড়বে না। যার ওপর পড়বে তাকে আর পাওয়া যাচ্ছে কোথায়? মিস্টার চৌধুরী একটু মুচকি হাসলেন। 1 ঢিলে 2 পাখি। বর্তমানের বিপদ থেকে উদ্ধার, আর ভবিষ্যতের পথ চিরকালের জন্য নিষ্কণ্টক। একটু বুদ্ধি, একটু হিসেব, আর একটু দূরদৃষ্টি, তাহলেই সব ঠিক, তাহলেই সব জলের মতো সহজ। মিস্টার চৌধুরী
ঘড়িটি একবার দেখে নিয়ে কলিং বেলে আঙুল রাখলেন। টেবিলে পায়োনিয়ারের টেন্ডার। স্যার, নটরাজ ঘরে ঢুকল। হ্যাঁ নটরাজ, দেখো গত মাসে বিভিন্ন কোম্পানি থেকে যে টেন্ডারগুলো এসছিল সেগুলো সবকটা নিয়ে এসো তো। আর হ্যাঁ, সেই সঙ্গে পায়োনিয়ারের গত বছরের পেপারসগুলোও এনো। ওদের কেসটা আমি আজকেই শেষ করব। নটরাজের ফিরতে অন্তত 10 মিনিট। নটরাজ চৌধুরীকে টেন্ডারের কাজ করতে দেখে গেল, আর ওরা যখন আসবে তখনও চৌধুরীকে টেন্ডারের কাজ নিয়েই মগ্ন দেখতে পাবে। সাক্ষীতে সাক্ষীতে মিল হলেই হলো। একেবারে পাকা কাজ। আধ মিনিট অপেক্ষা করা যাক, কি জানি নটরাজ যদি কিছু জানার জন্য ফিরে আসে। মিস্টার চৌধুরী সেই অবসরের দস্তানাটা হাতে পড়ে নিলেন। 30 পা, নট মোর দেন 30 পেসেস। ফাঁসির সেল থেকে ফাঁসির মঞ্চ। না, একেবারে না, এখন ওসব ভাবনা নয়। মিস্টার চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের দরজায় নক করলেন। হ্যাঁ, ভেতরে আসুন। শোনা গেল মিস্টার মেহতার ভাঙা গলার আওয়াজ। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে মিস্টার চৌধুরী মেহতার পাশে গিয়ে দাঁড়ালেন। সৌম্য দর্শন, পক্ক কেশ বৃদ্ধ, মুখে সেই অমায়িক হাসি, শুধু চোখ দুটোয় ধূর্ততা মাখানো। বেটা বুড়ো ঘুঘু। মিস্টার চৌধুরী মনে মনে বললেন। মুখে বললেন, এই সপ্তাহের প্রোডাকশনের চার্টটা একবার দেখবেন স্যার। কি হে, রিপোর্ট ভালো তো? রিপোর্ট কিন্তু বেশ ভালো স্যার, আগের হপ্তা থেকেও কিছুটা উন্নতি হয়েছে। বেশ বেশ। মিস্টার মেহতা আরও অমায়িক আর আরও হাসি খুশি হয়ে উঠলেন। চৌধুরী, তোমার এফিসিয়েন্সি আমাকে খুব ইমপ্রেস করেছে। এখন বসো তো, আগের হপ্তার সঙ্গে রিপোর্টটা একটু মিলিয়ে দেখি। এমডি ডান দিকের দেরাজটা খুলে একতারা কাগজ বের করলেন। কয়েকটা ফাইল দিয়ে রিভলভারটা চাপা দেওয়া রয়েছে। কালো বাঁটটা মিস্টার চৌধুরীর নজরে পড়ল। মিস্টার মেহতা ঝুঁকে পড়ে পরীক্ষা করছেন চারটা। চট করে রিভলভারটা চৌধুরী তুলে নিলেন। 1, 2, 3, ব্যাস। ট্রাফিকের শব্দ প্রবাহে আওয়াজটা অনেকখানি চাপা পড়ে গেছে। বুড়ো মেহতার দেহ নিঃশব্দে এলিয়ে পড়ল রিভলভিং চেয়ারের ওপরে। কার্পেটের একটা অংশ রক্তে লাল হয়ে উঠেছে। মেহতার ডান হাতের মুঠোয় রিভলভারটা পুড়ে দিয়ে হাতটাকে টেবিলের ওপর শুইয়ে দিলেন মিস্টার চৌধুরী। তর্জনীটাকে ট্রিগারের সঙ্গে মানানসই করে লাগিয়ে দিলেন। ঠিক হয়েছে, তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে ধাপে ধাপে এগোতে হবে, ঠিক প্ল্যান মাফিক। রক্ত সাবধান, হাতে বা কাপড়ে যেন রক্ত না লাগে। এইবারে আসল কাজ, টেলিফোন। গলাটা দুবার খাকরানি দিয়ে মেহতার গলার আওয়াজটা এনে নিলেন নিজের গলায়। তারপরে টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, এক্সচেঞ্জ। স্যার। এক্সচেঞ্জের বিনয়াবত কণ্ঠ। বোর্ড রুম দাও। মেহতার গলায় চৌধুরী বললেন। বোর্ড রুম, মেহতা স্পিকিং। হ্যালো, হ্যাঁ স্যার। কে? গণেশ প্রসাদ? বেশ বেশ, তোমরা সকলেই হাজির আছো তো? দেখো, আজ একটা কথা। হ্যাঁ স্যার, আমরা তো সবাই হাজির আছি, কিন্তু আপনি তো এখনো এলেন না। আমাকে বাধা দিও না, চুপ
করে শোনো। আজ একটা কথা তোমাদের বলবো। গত 2 বছর ধরে তোমাদের আমি ঠকিয়ে আসছি। গত 2 বছর ধরে আমি কোম্পানির টাকা 2 হাতে চুরি করেছি। ডিসেম্বর অডিটে সবই প্রকাশ পেয়ে যাবে। অবশ্য তাতে আমার আর কিছু এসে যাবে না তখন, কারণ তখন আমি আর এই পৃথিবীতেই নেই। এসব কি বলছেন স্যার আপনি? এই আমার তো মাথায় কিছু ঢুকছে না। আরে শোনো শোনো, আমার বাজবার শেষ পথ যেটা ছিল আজকে সেটাও বন্ধ হয়ে গেছে। টাকাটা জোগাড় করতে পারলাম না। স্যার সত্যি বলছি আমাদের মাথায় কিচ্ছু আসছে না, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। স্যার এসব কি বলছেন আপনি? আমি কি সুইসাইড করার কথা বলছেন নাকি স্যার? স্যার প্লিজ স্যার আমাদের কথা একটু শুনুন স্যার, একটু শুনুন, একটু বোঝার চেষ্টা করুন স্যার। কোনো অসুবিধা হলে স্যার আমরা আছি আপনার সাথে, আপনি প্লিজ একটু। হ্যাঁ, সুইসাইড। সুইসাইড ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। এক হাতে ফোন ধরে কথা বলছি আর এক হাতে পিস্তল, আর 5 সেকেন্ডের মধ্যেই আমি। স্যার শুনুন স্যার, স্যার আমাদের কথা একবার শুনুন স্যার, সেগুলো পাগলামি স্যার। স্যার প্লিজ স্যার এরকম করবেন না স্যার। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ, স্যার প্লিজ আমাদের কথা। ফোনটা ছেড়ে দিয়ে মিস্টার চৌধুরী একবার মুচকি হাসলেন। গলার স্বরটা ভারী নিখুঁত হয়েছে। ঘর ছেড়ে যাওয়ার আগে মিস্টার চৌধুরী একবার চারিদিকে ভালো করে দেখে নিলেন। সব ঠিক আছে, সব শান্ত, নিস্তব্ধ, যেমন ছিল তেমনই। শুধু রিভলভিং চেয়ারে মিস্টার মেহতা, একটা অসার দেহ, মৃতদেহ। যাক, মৃতদেহকে ভয় করবার কিছুই নেই। পরিশ্রম তাহলে সফল হলো। কতটা সহজ! একটু হিসেব আর একটু দূরদৃষ্টি, ব্যাস কার্যসিদ্ধি। ঘর থেকে বেরোবার জন্যে মিস্টার চৌধুরী দরজার হ্যান্ডেলটা ধরে টানলেন, আর টান দিতেই হ্যান্ডেলটা তার হাতের মধ্যে খুলে চলে এলো। 1 সেকেন্ডের জন্য মিস্টার চৌধুরী হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলেন। যে পিনটার সঙ্গে হ্যান্ডেলটা লাগানো ছিল তার মুখ একটু বেরিয়ে আছে, দরজার বাইরের দিকে ভারী হ্যান্ডেলটার সঙ্গে সেটা সংযুক্ত। একদিকটা খুলে যেতেই বাইরের হ্যান্ডেলের ভারে বেরিয়ে থাকা পিনটুকু ক্রমে গর্তে ঢুকে যেতে লাগলো। চট করে হাত বাড়িয়ে সেই পিনের মুখটুকু চৌধুরী ধরতে গেলেন, কিন্তু হাতের ধাক্কায় সেটা আরও ভেতরে ঢুকে গেল। বাইরের ভারী হ্যান্ডেলটা পিন শুদ্ধ দরজার বাইরে মেঝেতে ঝনঝন করে পড়ে গেল। হুড়কোটাকে ঠেলে সরাতে হবে, কিছু একটা দিয়ে দরজার হুড়কোটাকে চার দিয়ে খুলে ফেলতেই হবে। এখন চাই কিছু একটা, এখন চাই কিছু একটা যেটা দিয়ে চার দেওয়া যায়। কিছু একটা, কিচ্ছু নেই, কিছুই নেই নাকি? একটা লোহার শিকটিক কিছু। 8 মিনিট কেটে গেছে, ছুরি টুরি কি কিচ্ছু নেই? ইয়েস, জানালা দিয়ে তো বেরিয়ে যাওয়া যায়। না 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 না, অসম্ভব। জানালার কথা ভেবে মিছি সময় নষ্ট করা। জানালাটা দিয়ে তো একটা পেরাল পর্যন্ত গলে যেতে পারবে না। মিস্টার চৌধুরী দরজা ধরে টানতে গেলেন এবং হাতটা ফসকে গেল। তাছাড়া ল্যাচটা আটকে আছে, টানলে কি হবে? রেগে গিয়ে জোরে একটা ধাক্কা মারলেন দরজায়। হাম্মক একটা ধাক্কা মারলে কি এখন দরজা খোলে? এখন জবরদস্তির সময় নয়। রাগ করে কোনো লাভ হবে না। ভেবে বের করো, ঠান্ডা মাথায় চিন্তা করে একটা উপায় বার করো। এখনো 30 সেকেন্ড সময় আছে। 30 সম্বন্ধে কি একটা কথা যেন খানিক আগেই ভাবছিলেন মিস্টার চৌধুরী। ফাঁসির সেল থেকে ফাঁসির কাঠ। তো চাই যত সমস্ত এলোমেলো ভাবনা। একটা কাগজ কাটা ছুরি নেই? একটা কাগজ কাটা ছুরি পাওয়া গেল মেহতার টেবিলের ওপরে। ল্যাচের ফাঁকে ঢুকিয়ে চার দিতেই ছুরিটা বেঁকে গেল।
হয়ে একটু ভাবো, শান্ত হয়ে একটু ভাবো। এখনই একটা উপায় বেরিয়ে যাবে, এখনই একটা উপায় বেরিয়ে যাবে। পথ একটা আছেই। এত ভালোভাবে এত হিসেব করে একটা প্ল্যান করেছি, একটা একটা পথ পাবো না, একটা পথ পাবো না। পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে একটা পথ, একটা আইডিয়া। বারান্দায় পায়ের শব্দ, দরজায় ঘন ঘন করাঘাত। ওরা এসে পড়েছে। ওদের শোরগোল মিস্টার চৌধুরীর ভাবনাগুলোকে আবার গুলিয়ে দিল, একদম গুলিয়ে গেল সব। একটা উপায় ছিল, মিস্টার চৌধুরী ভেবে বের করেছিলেন, কিন্তু হারিয়ে গেল। আইডিয়াটা এসেই আবার চলে গেল, ঠিক যেন মরিচিকার মতো। আবার ভেবে বের করতে হবে। ভাবো ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো। এখান থেকে আমাকে বেরোতেই হবে, এখান থেকে আমাকে বেরোতেই হবে। জোরে জোরে ঘা পড়ছে দরজার উপর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করঞ্জিয়ার গলা শোনা গেল। মকটা প্রাণপণে চিৎকার করছে। এত শব্দ কেন? হ্যাঁ, এত শব্দ কেন? মানুষকে ওরা একটু ভাবতেও দেবে না? দুমদাম দুমদাম দুমদাম, মৃতের প্রতি একটু শ্রদ্ধা পর্যন্ত নেই। জানে না যে এমডি সাহেব এখানে শুয়ে রয়েছে? হ্যাঁ, এত শব্দ কিসের? এত শব্দ কিসের? ভাবো ভাবো ভাবো, শিগগিরই ভাবো, সেই উপায়টা ভাবো, সেই উপায়টা ভেবে বের করো, সেই মোক্ষম যুক্তিটা, যেটা বললে তাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। সেই উপায়টা ভেবে বের করো। এমডি কেমন শান্ত হয়ে শুয়ে রয়েছে, শান্ত হয়ে। রক্ত, কত রক্ত, কত রক্ত, কত রক্ত, কত রক্ত। না, হারানো কথাটা কিছুতেই মাথায় এলো না। শিগগির মিস্টার চৌধুরীকে কেউ একজন গিয়ে ডেকে এনো। হ্যাঁ, এই দরজাটা ভেঙে ফেলো, এই দরজাটা ভেঙে ফেলো এক্ষুনি। এক্ষুনি চৌধুরীকে ডেকে আনো। এই তাড়াতাড়ি যাও। এক মুহূর্তে মিস্টার চৌধুরী তার মন ঠিক করে ফেললেন। এই শেষ পথটা তো এখনো খোলা আছে। এমডির শরীর এখনো তো গরম রয়েছে দেখছি। আশ্চর্য তো। শিথিল মুঠো থেকে সহজেই রিভলভারটা বেরিয়ে এলো। 5টা গুলি এখনো অটুট। আর মোটে একটি খরচ হবে। আরো একবার রিভলভারের আওয়াজ হলো। বাইরের লোকজন আর্তনাদ করে উঠল। অবসর, ভাববার অনন্ত অবসর। চকিতে সেই হারানো কথাটা বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল। বললেই হতো। ঘরে ঢুকে পড়বার সঙ্গে সঙ্গেই কাণ্ডটা ঘটে গেল। ঠেকাবার সময় পর্যন্ত পেলাম না। দরজা ভেঙে যখন সবাই ঘরে ঢুকল, মিস্টার চৌধুরীর দেহে তখনও ক্ষীণ একটু প্রাণের স্পন্দন ছিল। মুখে একটা তৃপ্তির হাসি। হারানো কথাটা শেষ পর্যন্ত তিনি ভেবে বের করতে পেরেছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন নীলিমা মুখোপাধ্যায়ের লেখা রহস্য গল্প হারানো কথাটা। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন সপ্ত গল্প।